যে ডুবন্ত মানুষ বাঁচবার জন্য খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করে। রাজ্যের সওয়ালটা সেই জাতীয় সওয়াল হয়েছে। তারা বিচার প্রক্রিয়াকে এবং বিচার ব্যবস্থাকেই ভয় পায়, তারা আর কাউকে ভয় পায় না। কেন অন্য সর্বক্ষেত্রেই তারা গুন্ডামি করে টাকা দিয়ে খেলা ঘোরাবার চেষ্টা করে। একমাত্র আদালত যেখানে যুক্তি, তর্ক, বুদ্ধি, বিবেচনার প্রয়োজন, সেখানে তারা পেরে উঠছে না বলেই ভয় পায়, আর কিছু না। আসলে রাজ্য সরকারের কৌশলী যারা আছেন, নাম করব না, তারা সওয়ালের সময় চেষ্টা করেছেন যে এই মামলাটা যাতে পিছিয়ে যায়, তার কারণ তারা সেই জন্যেই উদাহরণ দেখাবার চেষ্টা করেছেন বিভিন্ন রাজ্যে। আর এটা হচ্ছে ছলচাতুরির একটা অংশ, সেটা তারা বলার চেষ্টা করেছেন। আদালত তাদের সওয়ালের সময় সেটাকে খুব একটা গুরুত্ব দেয়নি, লিখিত নোটে দিয়েছেন। আদালত আদৌ পড়বেন কিনা আমার সন্দেহ আছে। 109 পাতা রিটেন নোট দেখলেই ফেলে দেবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ডিএ মামলায় হলফনামা দিয়েছে রাজ্য, যেখানে একাধিক কথা, অন্যান্য রাজ্যের প্রসঙ্গ, সংবিধানে 309 ধারা এবং পরিষ্কার লেখা যে এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে বাধ্য নয় রাজ্য সরকার। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে হলফনামা রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা কি আপনি এক্সপেক্ট করেছিলেন এরাই আসবে? প্রথমত এটা হলফনামা নয়, সওয়াল শেষ হয়ে গিয়েছে। তারপর সরকারের পক্ষ থেকে তারা যে সওয়াল করেছেন তার একটা রিটেন নোট, মানে লিখে কী কী পয়েন্টে সওয়াল করেছেন সেটা তারা জমা দেবেন। তা তারা জমা দিয়েছেন 107 পাতার। একে রিটেন নোট বলে না। রিটেন নোট হবে নির্দিষ্ট করে যে এই পয়েন্টটা আমার বক্তব্য। আসলে রাজ্য সরকারের কৌশলী যারা আছেন, নাম করব না, তারা সওয়ালের সময় চেষ্টা করেছেন যে এই মামলাটা যাতে পিছিয়ে যায়, তার কারণ তারা সেই জন্যেই উদাহরণ দেখাবার চেষ্টা করেছেন বিভিন্ন রাজ্যে। আর প্রত্যেকটা রাজ্যের নিজস্ব বিধি আছে। সুতরাং পশ্চিমবঙ্গে এখানে ডিএ মামলা হলে পরে সব রাজ্যের ওপর তার প্রতিক্রিয়া পড়বে, এগুলো হচ্ছে ছলচাতুরির একটা অংশ, সেটা তারা বলার চেষ্টা করেছেন। আদালত তাদের সওয়ালের সময় সেটাকে খুব একটা গুরুত্ব দেয়নি, লিখিত নোটে দিয়েছেন। আদালত আদৌ পড়বেন কিনা আমার সন্দেহ আছে। 109 পাতা রিটেন নোট দেখলেই ফেলে দেবে। আমার কলকাতা হাইকোর্টের একটা অভিজ্ঞতা আছে, নাম করবো না, তখন আমি অনেক জুনিয়র। একটা খুব বড় মামলা হয়েছিল, তো সেক্ষেত্রে রিটেন নোটের নাম করে একজন সিনিয়র কৌশলী জজের কাছে এরকম একটা মোটা দিয়েছেন। জজ দেখে বলে এটা তো পিটিশনার থেকেও বেশি, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। যে রিটেন নোট হবে 2 পাতা 3 পাতা, কী কী পয়েন্ট তুমি আর্গু করেছো। তো আমি আমার অ্যাডভোকেট অন রেকর্ডদের বলেছি, তোমরা 3 পাতা রিটেন নোট তৈরি করো, সেটা আমার কাছে পাঠাবে, আমি দেখব, তারপরে জমা দেবো। তো এ নিয়ে এত হইচই করার কিছু নেই। বিচারপতিরা যদি আমাদের সওয়ালে সময় গ্রহণ না করে থাকেন, তাহলে রিটেন নোট দিয়ে গ্রহণ করবেন না। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এখানে আপনি নাম করলেন আইনজীবীদের। আইনজীবী কপিল সিব্বলরা লিখেছেন, পরিষ্কার নাম তো আছে, সংবিধানের অনুচ্ছেদে 309 অনুযায়ী প্রত্যেকটি রাজ্যের অধিকার আছে কর্মচারীদের বেতন নির্দিষ্ট করে দেওয়ার, ফলে ডিএ নির্দিষ্ট করে দেবে সরকার। আমরা তো সে কথাই বলেছি। উনি তো আমাদের বক্তব্যটাকে সমর্থন করেছেন। আদালতও তো সে কথাই বলেছে। আমাদের প্রথম বক্তব্য ছিল যে আর্টিকেল 309 অনুযায়ী যে বিধি সরকার করেছে, যাকে রোপা রুলস বলে, সেই রোপা রুলসেই দিয়ে দেওয়ার বিধান আছে এবং সেভাবেই দিয়ে দাও। অতএব ওদের আইনজীবী প্রকৃতপক্ষে আমার যে সওয়াল, সেই সওয়াল থেকে জোরদার করেছেন এই কথা বলে। পাশাপাশি যখন বলছেন অন্যান্য রাজ্যের কথা, এটা পরস্পরের একটা বিরোধী সওয়াল হয়ে যাচ্ছে না? একবার বলছে প্রত্যেক রাজ্যের অধিকার আছে, আবার বলছে অন্যান্য রাজ্য ক্ষতিগ্রস্ত হবে। এইসব বলছেন। এখন সম্মানীয় আইনজীবী, তাদের সম্পর্কে আমার মন্তব্য করা ঠিক না। তবে আমার মনে হয় না বিচারপতিরা এই সওয়ালে খুব একটা খুশি হবেন। এই রিটেন যেটা আপনি বলছেন সাবমিশনে 12টি রাজ্যের কথা রাজ্য বলেছে, একদম নাম ধরে ধরে, কেরল, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা, ত্রিপুরা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এখানে কোন রাজ্য বিজেপি শাসিত, কোন রাজ্য বিজেপি শাসিত নয়, সেই একটা প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। ফলে এই 12টি রাজ্য কেন্দ্রের নিয়ম অনুসারে ডিএ দেয় না। এটা আবার আমার পক্ষে বলাটা সমীচীন হয় না হয়তো, কারণ আমি সওয়াল করেছি যে ডুবন্ত মানুষ বাঁচবার জন্য খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করে। রাজ্যের সওয়ালটা সেই জাতীয় সওয়াল হয়েছে।
আপনি কি স্যার এগুলোকে মানে সে অর্থে কোনো গুরুত্ব দিচ্ছেন না? কারণ এখানে কেরলের কথা আলাদা করে বলা হয়েছে, ফলে কেরলে বাম শাসিত সরকার, এবং কর্ণাটকের কথা বলা হয়েছে যে যে কংগ্রেস শাসিত সরকার, ফলে বলা হয়েছে যে বিজেপি শাসিত সরকার শুধু নয়, কংগ্রেস এবং বাম শাসিত সরকারই কেন্দ্রের নিয়ম ফলো করে না। সে তো এখানে তো আমরা কেন্দ্রীয় নিয়মের কথা বলিনি। কলকাতা হাইকোর্টের রায়টা ওরা পড়েননি, ট্রাইব্যুনালের রায়টা ওরা পড়েননি। তো দুর্ভাগ্যজনক কথা বলতে হচ্ছে। ট্রাইব্যুনাল পরিষ্কার বলেছেন রোপা রুলস অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেই অনুযায়ী তোমরা দিয়ে দাও। আদালত তো বলেনি সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী দাও। ওরা নিজেরাই কিন্তু ঘুরিয়ে ফিরে যা বলছেন, ওরাই চাইছেন যে গোটা ভারতবর্ষে একটা সমতা আসুক এবং সে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী হোক। এটা ওদের বক্তব্যের নির্যাস। স্যার কিন্তু প্রথম থেকে তো সওয়ালটা এই টোনে শুরু হয়নি, হঠাৎ করে একটা মোড় এই দিকে নিয়ে যাওয়া। আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে এই দিক থেকে ওই দিকে ঘুরে যেতে পারে পুরো বিষয়টা? বিচারপতিরা প্রশ্রয় দিয়েছেন, বলেওছেন। আমি যখন বলতে উঠলাম বলছি ওরা বলতে চাইছে বলুক না। সুতরাং যা বলার বলেছেন, এখন শুনানি হয়ে গেছে, সওয়াল রায় আসবে, সে রায় দেখা যাবে। স্যার আজকে আপনি বলছেন বিচারপতিরা কিছুটা হলেও প্রশ্রয় দিয়েছেন। স্যার আজকের দিনে দাঁড়িয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি কখনো রিয়েলাইজ করে যে ভারতের বিচার ব্যবস্থাকে অনেক বেশি স্ট্রিক্ট হতে হবে? না না না, বিষয়টা গুলিয়ে ফেলছেন। ভারতের বিচার ব্যবস্থার বিচারপতিরা নিশ্চয়ই তারা তাদের বিবেচনার মতো কাজ করবেন। তাদের তো কোনো শৃঙ্খলার মধ্যে বেঁধে ফেলা যায় না। এখন যদি কেউ সওয়াল করতে চান, তো বিচারপতিরা তাকে সওয়াল করার অনুমতি দিয়েছেন। এটা তো একটা সৌজন্য। একজন সিনিয়র উকিল যদি বলেন আমি সওয়াল করব, মানে আমার জীবনে আমি অভিজ্ঞতা দেখিনি একটি রাজ্য সরকারের হয়ে 3-4জন সিনিয়র অ্যাডভোকেট সওয়াল করছেন। তা আমি আপত্তি করেছিলাম, তো জজ বলছেন বলুক না, যে যা খুশি বলতে চায় বলুক, আমরা সবাইকে শুনবো। এই হচ্ছে মানসিকতা। এটা প্রশ্রয় এই অর্থে যে সিনিয়র অ্যাডভোকেটরা বলতে চেয়েছেন, উনি বলতে দিয়েছেন, আর বেশ কিছু না। স্যার জরিমানা শব্দটি এর আগে আমরা দেখেছিলাম যে বিচারপতি কৌশিক চন্দ্র মুখ্যমন্ত্রীর নির্বাচনী পিটিশনের সময় জরিমানা ইম্পোজ করেছিলেন। এবারও সুপ্রিম কোর্টের একাধিক মামলায় অ্যাডভোকেট অন জেনারেলের প্রশ্ন নিয়ে সওয়াল তোলা হয়েছিল বিচারপতিদের পক্ষ থেকে। আমার বক্তব্য যে রাজ্য কি বিচার ব্যবস্থার লু ফলসগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে বলে আপনি ফিল করেছেন কখনো? না, রাজ্য তারা বিচার প্রক্রিয়াকে এবং বিচার ব্যবস্থাকেই ভয় পায়, তারা আর কাউকে ভয় পায় না। কেন, অন্য সর্বক্ষেত্রেই তারা গুন্ডামি করে টাকা দিয়ে খেলা ঘোরাবার চেষ্টা করে। একমাত্র আদালত যেখানে যুক্তি, তর্ক, বুদ্ধি, বিবেচনার প্রয়োজন, সেখানে তারা পেরে উঠছে না বলেই ভয় পায়, আর কিছু না। স্যার একটু সাম্প্রতিক সময়ে যে ঘটনায় আসি, সিএসসির বিভিন্ন জায়গা নিয়ে এত বিতর্ক হচ্ছে, কারা বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষের মৃত্যুর দায় নেবে, সেটা এই রাজ্যের প্রাথমিক প্রশ্ন শেষ দুদিনে। আপনি এটা কীভাবে দেখেন? যদি কোনো দায়িত্বশীল সরকার হতো, এটা সরকারের প্রাথমিক দায়। সরকার পুরসভা চালান, সরকার চালান, পুরসভা তৃতীয় স্তরের সরকার, রাজ্য সরকার দ্বিতীয় স্তরের সরকার, তাদের তো সামাজিক দায় এটা। সেই সামাজিক দায়টা তারা আগে দায় নিন, দায় স্বীকার করুন, তারপরে খুঁজে বার করবেন যে কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো। প্রাথমিক গাফিলতি সরকারের। সৌন্দর্যায়নের নাম করে রাস্তাঘাটে বিভিন্ন ল্যাম্পপোস্ট খাড়া করে দিয়ে সেখানে তার জড়িয়ে নীল সাদা, দুর্গাপূজার নাম করে সেখান থেকে বিদ্যুৎ চুরিতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা যে বিদ্যুতে খরচা দিতে হবে না, এই দায়গুলো খুঁজে বার করতে হবে। সিএসসি মানে পরিষ্কার টুইট করে বলেছেন ল্যাম্পপোস্টগুলো রক্ষণাবেক্ষণের দায় আমাদের নয়। ঠিকই তো বলেছে সিএসসি। এই সিএসসি দুর্নীতিমূলক প্রক্রিয়া ইলেকট্রাল বন্ডের মারফত তৃণমূলকে কয়েকশো কোটি টাকা দিয়েছে। এই সিএসসিকে দিয়ে মুখ্যমন্ত্রী মোহনবাগান ক্লাবটাকে কিনে নিয়েছেন। যারা মোহনবাগানের ঐতিহ্য নিয়ে লাফালাফি করেন তারা চুপ নীরবে মেনে নিয়েছেন। সুতরাং তাদের কাছে ঐতিহ্যের কথাগুলো হচ্ছে একেবারে নিছক কথার কথা। তাদের কাছে বোধ বুদ্ধিতে ঐতিহ্য কি জিনিস নেই। তো সেই সিএসসি যিনি চালাচ্ছেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রীদের একটা গোপন আঁতাত আছে। আজকে যখন ওরা দেখলো যে ওদের প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, তাই তারা টুইট করে বলতে বাধ্য হয়েছে এটা আমাদের দায় নয়। মুশকিল হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জভাবে অকারণ তথ্যবিহীন অসত্য কথা বলতে ভালোবাসেন এবং সেগুলো নিয়ে আপনারা নাড়াচাড়া করেন।
যে কোনো দায়িত্বশীল সাংবাদিক হলে পরে মুখ্যমন্ত্রী কথা শুনতোই না, বাদ দিয়ে দিত। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আপনার ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তৃণমূলের একাধিক মুখপাত্ররা তুলেছিলেন। আপনি কলকাতার মেয়র ছিলেন, আপনার সময় জল জমতো না, আপনার সময় কি হতো, এই প্রশ্নগুলো উঠে আসছে। সো মেয়র হিসাবে তো আপনারও একটা তো দায় বর্তায় আজকের দিনে এসে। আপনি কি এটাকে নিজে বিশ্বাস করেন? আপনি কি উড়িয়ে দিতে পারেন এটা? আমি মেয়র ছিলাম 2005 থেকে 10। আমি আমার কথা বলবো না, 2005 থেকে 10-এ পশ্চিমবঙ্গে কলকাতা শহরের নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য কি কাজ হয়েছে না হয়েছে, সেই সময় যে সমস্ত পত্রপত্রিকা আমাদের তীব্র সমালোচনা করতো তাদের লেখাটাই পড়ে নেবেন। তাদের তথ্যই আছে যে নিকাশি ব্যবস্থা এত ব্যাপক উন্নয়ন যা বাম আমলে হয়েছে তা ইতিপূর্বে কখনো হয়নি, আগামী দিনেও হবে না। 15 বছর, আমি 2010-এ আমি চলে গিয়েছিলাম, তো আজ থেকে তো প্রায় 15 বছর হতে চললো। এটা একটানা তৃণমূল ক্ষমতায় আছেন, তাহলে 5 বছরের মেয়রের ক্ষমতা এত ব্যাপক, এত গভীর যে 15 বছরের তৃণমূল সরকারের সেই ক্ষত গভীরতা থেকে উত্তীর্ণ হতে পারলো না। ওরা প্রকারান্তরে তো আমার ক্ষমতাকে অনেক বেশি কৃতিত্ব দিয়ে ফেলছেন। ওরা বোঝেন না যখন কথা বলেন সেই কথার কী অর্থ দাঁড়ায়। আমার একটা শেষ প্রশ্ন থাকবে। বর্তমান মেয়র অনেক অভিযোগ করেন কলকাতাটাকে দেখতে এই রকম নৌকার মতো, তাই জল এসে দাঁড়ায়। প্রাক্তন মেয়র বর্তমান মেয়রকে কি উপদেশ দেবেন এই মুহূর্তে, যদি কালকে থেকে যদি জল না কলকাতায় দাঁড়াতে হয়, কি করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, কলকাতায় ব্যাপক বৃষ্টি হলে জল জমবেই। শুধু কলকাতা কেন, ভারতবর্ষের যে কোনো মেট্রো শহরেই ব্যাপক বৃষ্টি হলে জল জমবে। এটা নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। এই বিতর্ক যারা তৈরি করছেন তারা অজ্ঞ। প্রশ্ন হচ্ছে জল নিকাশের। পুরসভার দায়িত্ব হচ্ছে জল নিকাশি ব্যবস্থাকে ঠিক রাখা, বৃষ্টিকে কমানো নয়। বৃষ্টি তো হবেই প্রাকৃতিকভাবে যখন যা হওয়ার। আমার নিকাশি ব্যবস্থা আমি ঠিক রেখেছি কিনা, যে নিকাশি ব্যবস্থার উন্নয়ন আমরা ঘটিয়েছিলাম সেটাকে কি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সংযুক্ত এলাকায় বিভিন্ন জায়গায় যখন আমরা পাম্পিং স্টেশন তৈরি করেছিলাম, 15 বছরে তারা কোথায় কোথায় পাম্পিং স্টেশন তৈরি করেছেন। 3 নম্বর হচ্ছে কিছু প্রাকৃতিক জল নিকাশির ব্যবস্থা আছে, প্রকৃতিই আমাদের দিয়েছে, খোলা মাঠ, ডোবা, পুকুর, জলাশয়, নালা, সেসবগুলো কি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয়, পরিষ্কার করা হয়, এটা দেখতে হবে। আমার সময় তো এটা তো সমালোচনা ছিল যে প্রত্যেকটা নালার পাশে এত কাঁদা তুলে আপনি রেখে দিয়েছেন, সেগুলো পরিষ্কার করছেন না। আমি তো এই সমালোচনাকে গ্রহণ করেছি। নালাটা পরিষ্কার হচ্ছে, এটা প্রাথমিক ব্যাপার। সেই কাদাটা 2 দিন কম থাকলেই ভালো হতো, সেগুলো পরিষ্কার করা হয়েছে। তো আজকে কোথায়, আজকে তো আমরা কোথাও কলকাতা শহরে কোনো নালার পাশে কোনো কাদা জমে থাকতে দেখি না, সেটা পরিষ্কার হয় না। যার ফলে দুর্ভাগ্যজনকভাবে মেয়রকে বৃষ্টি হলে তার বাড়ির সামনে ছাতা দিয়ে নালা পরিষ্কার করতে হচ্ছে। পুরসভার কর্মী কোথায়, কেন মেয়রকে করতে হবে? সেনাপতি কখনো যুদ্ধে গিয়ে নিজে বন্দুক চালায় না, সেটা একটা ব্যর্থতা। তবু আমি সমালোচনা করতে চাই না। আমি বলছি যে জল জমবে, কিন্তু যেটা আমাদের করণীয়, জলটা কত দ্রুত বেরিয়ে যায়, কত দ্রুত জলের নিকাশ হয়, সেই নিকাশি ব্যবস্থাটাকে ঠিকমতো করে রাখার দায়িত্বটাই হচ্ছে পুরসভার। কিন্তু মেয়র তো হেল্পলেস। কেন, তিনি মেয়র এবং তিনি মন্ত্রী। প্রশাসনিক দায়িত্ব বন্টনের ক্ষেত্রে কে কাকে দেখবে? মেয়র দেখবে মন্ত্রীকে, না মন্ত্রী দেখবে মেয়রকে? তারপর শূন্য পদ পূরণ হচ্ছে না, মেয়রের ফান্ড নেই, টাকা নেই। যা টাকা ছিল সেই মমতা ব্যানার্জির সিঙ্গুরে সর্ষে ফলাচ্ছেন, সেই বিজ্ঞাপন করতে করতেই উড়ে গেছে। কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, এগুলো মেয়রের কিছু করার নেই। এটা মন্ত্রী, তিনি যে মন্ত্রিত্ব করছেন, সেই মন্ত্রীর মুখ্যমন্ত্রী যিনি, তার কথার বাইরে গিয়ে মেয়রের কিছু করার নেই। সুতরাং তৃণমূলের কিছু নেতা জলে দাঁড়িয়ে হাফ প্যান্ট পরে ছবি তুলে খুব দেখাচ্ছেন আমরা ভীষণভাবে জনগণের পাশে আছি, এটা দেখে জনগণ মুচকি হাসছেন, আর কিছু না। এবং নিজেদের অপদার্থতা প্রমাণ করতে গিয়ে আমার একজন বন্ধু বললেন, 2005 না 2006 কোন একটি সভার ভেতরে আমি চোখ বুজে বক্তব্য শুনছিলাম, ওটা দেখেছি ঘুমিয়ে দেওয়া। ঠিক আছে, আমি ঘুমিয়েছিলাম না একটা সভায়, তার সঙ্গে নিকাশি ব্যবস্থার কি সম্পর্ক? কুণাল ঘোষ হাফ প্যান্ট পরে রাস্তায় পরিষ্কার বসে পড়েছেন, সে ছবি ভাইরাল। আপনি কিভাবে দেখেন এগুলো? এই দেখুন, আমি আবারও বলি যে সেনাপতির কাজ হচ্ছে যুদ্ধ পরিচালনা করা। মানেকশ অত বড় যুদ্ধ পরিচালনা করেছেন, তিনি কিন্তু সীমান্তে গিয়ে বন্দুক চালাননি।
ওইখানেই ব্যর্থতাটা প্রমাণ হয়ে যায়। সত্যি মেয়র হেল্পলেস, সাধারণ মানুষ হোপলেস। সত্যি তো, আশার আলোটা কোথা থেকে আমরা দেখতে পাবো? কোর্টে বলুন, রাস্তায় বলুন, লড়াই করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রশ্ন তুলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উত্তর খুঁজছে সাধারণ মানুষ। যাই হোক, কমেন্টে আপনারা জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। আর 109 পাতার রিটেন সাবমিশন ডিএ মামলায় করেছে রাজ্য, ঐতিহাসিকই তো বটে, শেষ কোথায়? প্রশ্ন তো উঠেই যায়। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।